আমি এখন মাননীয় সদস্য জনাব মাহমুদুল সামাদ চৌধুরী সিলেট 3 কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 12 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে সালাম জানাচ্ছি। মহান জাতীয় সংসদের সকল সদস্যকে সালাম জানাচ্ছি। মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপরে আমার বক্তব্য আমি প্রথমেই বলতে চাই যে মহামান্য রাষ্ট্রপতি একটি যুগোপযোগী ভাষণ উনি দিয়েছেন, বক্তব্য রেখেছেন এবং সারা বাংলাদেশের বর্তমান সকল ক্ষেত্রের সকল প্রেক্ষাপট উনি তুলে ধরেছেন। আমি আমার বক্তব্যের শুরুতে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই বাংলার সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার জন্ম না হলে এই বাংলাদেশ স্বাধীন হতো কিনা জানি না। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই 1975 সনের 15ই আগস্টের কালো রাতে বঙ্গবন্ধুর পরিবারের সকল সদস্যবৃন্দ যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। জেলের ভিতরে আমাদের জাতীয় 4 নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। 21শে আগস্ট আইবি রহমান সহ আমাদের আওয়ামী লীগের 22 জন সিনিয়র নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছিল। এই মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিলেন, 30 লক্ষ মা বোনেরা আত্মাহুতি দিয়েছিলেন, তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। তারই সাথে সাথে আমাদের সিলেটের কৃতি সন্তান আলহাজ আব্দুস সামাদ আজাদ, দেওয়ান ফরিদ গাজী সাহেব, কিবরিয়া সাহেব, হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব এবং কিছুদিন আগে মারা গেছেন আমাদের জেলা আওয়ামী লীগের সভাপতি জহির চৌধুরী সুফিয়ান সাহেবের কথা আমি শ্রদ্ধা নিবেদন করি। আমি তারই সাথে সাথে যে বক্তব্য রাখতে চাই সেটা হলো, কিছুক্ষণ আগে আমাদের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম সাহেব অনেক সুন্দরভাবে ইলাবোরেটলি অনেক কিছু তুলে ধরেছেন। আমি একটু ব্যতিক্রমধর্মী কিছু বলতে চাই। কিছুদিন আগে, আজকে থেকে 2-3 মাস আগে আমাদের দেশে যখন একটি সমস্যা চলছিল, ঠিক তখনই ব্রিটেন থেকে 10 জন শিক্ষক সিলেটে এসেছিল একটা টুইনিং প্রোগ্রামে। তারা সিলেটে এসে প্রত্যেকটা প্রায় 10টা স্কুলে তারা পরিদর্শন করেছে এবং এই পরিদর্শনকারে তারা বলেছে যে বাংলাদেশের অবস্থা খুবই ভালো। ঠিক তখনই ব্রিটেনের এবং বিশেষ করে আমেরিকার থেকে অ্যালার্মিং সিচুয়েশন ছিল যে বহির্বিশ্ব থেকে যেন কেউ বাংলাদেশে না আসে। আপনারা দেখেছেন যে ঠিক আজকে এই মুহূর্তে ব্রিটিশ লেবার পার্টির 4 জন এমপি বালাগঞ্জে তারা একটা বিশাল সম্বর্ধনায় গিয়েছে এবং কিছুদিন আগে আমরা এই মহান পার্লামেন্টে দেখলাম যে আমাদের ব্রিটিশ পার্লামেন্ট মেম্বার্সরা এখানে এসছেন। গতকালকে বাংলাদেশের অবস্থা আসলে বিশ্ববাসীর কাছে যেভাবে তুলে ধরা হচ্ছে আসলে তো সেইভাবে না। মানুষ আমাদেরকে কি ভাবে, আজকে যদি আপনি বাংলাদেশের কথা দেখুন, আমরা বাংলাদেশে যখন 2009 সালে যখন সংসদ সদস্য প্রথম নির্বাচিত হলাম, আমাদের যে রিজার্ভ ছিল সেটা ছিল less than $6 billion। আজকে হয়েছে আমাদের $27.4 billion। আমাদের দরিদ্র সীমার হার ছিল 34%, এখন হয়েছে 22.2%। ঠিক এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের শিশু মৃত্যুর হার ছিল 47। মাননীয় প্রধানমন্ত্রী যখন এমডিজি পুরস্কার পেয়েছিলেন তখন কিন্তু 47% ছিল, আর এখন হয়েছে সেটা 36%। আমাদের বিশ্বের 13 নম্বর ক্ষমতাধর রাষ্ট্রনায়ক হিসেবে আমাদের মাননীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা ওনার আবির্ভাব হয়েছে। আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে ঠিক এইভাবেই আমরা কাজ করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। আমাদের ম্যান পাওয়ার, যেটা বহির্বিশ্বে আমরা ম্যান পাওয়ার করে থাকি, আমি সেই কমিটির একজন সদস্য। আপনারা দেখেছেন কিছুদিন আগে 15 লক্ষ 3 বছরে আমরা মালয়েশিয়ায় ম্যান পাওয়ার আমরা দেব এবং মানুষের সম্পদ 3 গুণ বেড়েছে, মধ্যবিত্ত জনগোষ্ঠী বেড়েছে, অর্থনীতির একক বেড়েছে দ্বিগুণ। স্পেশাল ইকোনমিক জোন আমাদের যেটা বিল পাস হয়েছে 2 বছর আগে, এই স্পেশাল ইকোনমিক জোনের কারণে প্রত্যেকটা ডিভিশনে আমাদের স্পেশাল ইকোনমিক জোনের শুরু হয়েছে। কিন্তু সমস্যার যেটা হলো যে আমরা এই স্পেশাল ইকোনমিক জোন যেগুলো চালু করব সেগুলোতে আমরা গ্যাস কোথা থেকে দেব? গ্যাস যদিও আমরা পাচ্ছি, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো যে একটা জাতির যদি জিডিপি আপনি বাড়াতে চান
তাহলে জিডিপি বাড়তে হলে যে জিনিসগুলো করার প্রয়োজন সেগুলো আপনাকে কিন্তু করতে হবে। আমরা যে সিএনজি পাম্পে যে গ্যাসগুলো দিচ্ছি এই গ্যাসগুলো আমি মনে করি দেওয়া উচিত নয়। এই গ্যাসের পরিবর্তে আমরা এই গ্যাস দিতে পারতাম শিল্প কলকারখানায়, যেগুলোতে আমাদের জিডিপি বাড়ত। আপনারা জানেন যে আমাদের এখানে উপস্থিত রয়েছেন আমাদের শিল্পমন্ত্রী মহোদয় জনাব আমির হোসেন আমু। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 2012 সালের এপ্রিল মাসের 24 তারিখে ফেঞ্চুগঞ্জ শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরি নির্মাণের জন্য 6,000 কোটি টাকা ব্যয়ে এটা নির্মাণ করার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। আমরা সেই 6,000 কোটি থেকে 500 কোটি টাকা বাঁচানো হয়েছে। এই বাঁচিয়ে আরেকটা শিল্প করার চিন্তা ভাবনা করছি, কিন্তু ইতিমধ্যে 1787 মেট্রিক টন সার ডেইলি প্রোডাকশন হওয়ার কথা ছিল। সেই ডেইলি প্রোডাকশন অন টাইম হয়েছে, কিন্তু ভাগ্যিস আমরা সেখানে 2200 মেট্রিক টন সার প্রত্যেক দিন আমরা সেখান থেকে প্রোডাকশন হচ্ছে। অফিসিয়ালি কিন্তু এখনো সেই কারখানা উদ্বোধন হয় নাই, কিন্তু বাংলাদেশের বর্তমান এই কৃষক ভাইদের কাছে কিন্তু সারা বাংলাদেশের প্রত্যেক জায়গায় এসএফপি অর্থাৎ শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরি সার আমরা প্রত্যেক জায়গায় আমরা পৌঁছায় দিতে পারছি। ঠিক এইভাবে আপনারা দেখেছেন যে সিলেটের নবীগঞ্জে স্পেশাল ইকোনমিক জোন হওয়ার কথা, কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে শিল্পপতিরা সেখানে গিয়ে আমাদের সেই শিল্প কল কারখানা এগুলো ওনারা করেই চলেছেন। বিদ্যুতের অবস্থা আপনারা সকলেই জানেন যে বিদ্যুৎ আমরা যখন শুরু করি, আমরা যখন ক্ষমতায় যাই মাত্র 3200 মেগাওয়াট বিদ্যুৎ ছিল, আর আজকে আমরা 14,000 মেগাওয়াট বিদ্যুৎ হয়েছে এবং 2021 সালের মধ্যে 24,000 মেগাওয়াট বিদ্যুৎ আমাদের হবে। ঠিক এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের সফলতা অর্জন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কথা বলে তো শেষ করবার মতো নয়। আজকে সারা বিশ্বের মধ্যে 100 জনের মধ্যে 13তম একজন ক্ষমতাবান ব্যক্তি হিসাবে ওনার আবির্ভাব হয়েছে। উনি ঠিক সেইভাবে কাজ করে যাচ্ছেন। আপনারা দেখেছেন যে 2-3 দিন আগে বান কি মুন ওনাকে প্যানেলে ঢোকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন, এবং এইটা খুবই আমাদের গর্বের ব্যাপার, আমাদের অহংকারের ব্যাপার। আমি এবার আমার সিলেট সম্বন্ধে কিছু বলতে চাই। মাননীয় স্পিকার, আপনারা জানেন যে এই যে পদ্মা সেতু যেটা হচ্ছে, আমাদের পাথর যেগুলো আসে ভোলাগঞ্জ, জাফলং, জনতা এই সমস্ত এলাকা থেকে আসে। গত 4 বছর ধরে এই মহান জাতীয় সংসদে ইমরান ভাই এমপি সহ আমরা চিৎকার করে আসছি যে এই রাস্তাগুলো ঠিক করানোর জন্য, কিন্তু এই রাস্তা এখনো ঠিক হয় নাই। কিছুদিন আগে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় সেখানে গিয়েছেন, বরাদ্দ অনুসারে সেই কাজগুলো এখনো চলছে। কিন্তু সবচেয়ে বড় যে বিষয় হলো, 2-3 দিন আগে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমাদের সিলেটের 4 লেন যে হাইওয়েটা ওনারা আমাদের এই সরকার করে দেবেন। কিন্তু বিষয়টা হলো যে ইতিমধ্যে যেভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে, এই রোডের মধ্যে অনতিবিলম্বে অন্তত কিছু সংস্কার করার প্রয়োজন আমি মনে করি। আমাদের যে 300 সামথিং কোটি টাকা আমাদের পানি উন্নয়ন বোর্ড থেকে স্যাংশন হয়েছিল কালনী কুশিয়ারা নদী খননের জন্য। এই কালনী কুশিয়ারা নদীর ভাটির প্রান্তে খনন হচ্ছে, কিন্তু উজান প্রান্তে যদি খনন শুরু না করা হয়, কিছুদিন আগে আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে গিয়ে ওনার দপ্তরে দেখা করেছি যে যদি আমাদের যে জকিগঞ্জের সেই সাইড থেকে যদি কুশিয়ারা নদী খনন না করা হয়, পানির প্রবাহ যদি ওইখানে আটকে যায়, তাহলে এটা নিচের দিকে খনন করে লাভ কি হবে। ঠিক সেইভাবে আমাদের সুরমা নদীতে যদি আপনারা যান তাহলে দেখবেন সুরমা নদী পুরোপুরি ভরে গেছে। এখন যে বিষয়টা হলো যে আমাদের নদী যেগুলো সিল্টেড হয়েছে, এই নদীর থেকে যে আমরা বালি উঠায় রাখবো কোথায়? পাকিস্তানি আমলের, ইস্ট পাকিস্তানের আমলে আমরা নদী ড্রেজিং দেখেছি যে সারাক্ষণ বর্ষার দিনে ড্রেজিং হচ্ছে, এবং এই ড্রেজিং এর বালিগুলা ভাটির দিকে চলে যাচ্ছে, অর্থাৎ বঙ্গোপসাগরের দিকে চলে যাচ্ছে। আজকে আমরা যদি বিশেষ বিশেষ জায়গায় নদী একেবারে স্ট্যাগনেন্ট হয়ে গেছে, সেই জায়গায় যদি আমরা বালি উঠানোর জন্য পারমিশন আমরা চাই, সেই ধরনের পারমিশন পেতে গেলে 1 বছর, 2 বছর, 3 বছর সময় লাগে। আমি মনে করি যে আমাদের জেলা প্রশাসকের হাতে, ইউএনওর হাতে, সেখানে উপজেলা চেয়ারম্যানদের হাতে যদি এটাকে দেখে ভালো করে যাচাই বাছাই করে তাৎক্ষণিকভাবে যদি এই সিল্টেডের সমস্যার যদি সমাধান করতে পারেন, সেটা খুবই ভালো হবে। বিভিন্ন জায়গায় দেখা গেছে যে আমাদের
বিভিন্ন দলের উপজেলা চেয়ারম্যানরা নির্বাচিত হয়েছেন। তার নির্বাচনী এলাকার বিভিন্ন মামলা, সন্ত্রাসী মামলা, ককটেল, বম, অ্যাটম বোমের মতো বিষয়গুলো তারা পর্যন্ত বানানোর চেষ্টা করে। সেইগুলোতে যখন তাদেরকে মামলা হয়, সেই মামলার জন্যে সে আসামি থাকার কারণে সে সেখানে উপস্থিত হয় না। উপজেলা পরিষদ অকার্যকর করে দিচ্ছে বাংলাদেশের বিভিন্ন এলাকায়। এই বিষয়টি কিন্তু তড়িৎ গতিতে আমি মনে করি যে আমাদের দেখার বিষয় রয়েছে। আমাদের আপনার যে সামনের দিকে আমরা যে এগিয়ে যাওয়ার জন্যে আমাদের যে সমস্ত পদক্ষেপগুলো প্রয়োজন, সেগুলোতে রয়েছে শিক্ষা। শিক্ষা ছাড়া গণতন্ত্র অচল বলেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। সেইভাবে আমরা আজকে শিক্ষা খাতে আপনারা দেখেছেন যে আমাদের প্রাথমিক গণশিক্ষা এবং মাধ্যমিক, এটা যে অভূতপূর্ব সফলতা অর্জন করেছে। আমি সিলেটের কথা বলতে চাই যে আপনারা জানেন 1996 সালে এই মহান জাতীয় সংসদে আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ সাহেব বক্তব্য রেখেছিলেন, আর এই বক্তব্য বলেছিলেন যে আসামের যে আইন ছিল সেই আইন অনুসারে আমাদের সিলেটে মাত্র প্রাথমিক বিদ্যালয়ে একজন শিক্ষক রয়েছেন। আজকে আমরা সেখান থেকে বেরিয়ে এসেছি। আমরা সেখান থেকে 5 জন, 6 জন, 7 জন পর্যন্ত শিক্ষক পাচ্ছি এবং শিক্ষার হার পর্যায়ক্রমে আমাদের বেড়েই চলেছে। আমি সেদিন ফেঞ্চুগঞ্জে আমাদের ডিগ্রি কলেজে একটা ফিজিক্সের টিচার নেওয়ার জন্য ইন্টারভিউ ডাকা হয়েছিল। 32 জন অ্যাপ্লিক্যান্ট ছিল সেখানে শিক্ষক নিয়োজনে ডিগ্রি কলেজের। সেখানে 31 জন ছিল সিলেটের আর একজন ছিল সিলেটের বাইরের। অনেক ক্ষেত্রে গিয়ে বলা হয় যে সিলেটিরা এগিয়ে আসেন না, কিন্তু আপনারা দেখবেন যে চতুর্থ শ্রেণীর যে শ্রমিকগুলো সিলেটে নেওয়া হয় একজনও সিলেটের মানুষ নয়। বলা হয় যে সিলেটিরা কাজ করতে চায় না, কিন্তু আমরা এমপিরা যখন রেকমেন্ডেশন দেওয়ার পরেও তো তাদেরকে নেওয়া হয় না। মাননীয় স্পিকার, আমার বক্তব্য আর দীর্ঘায়িত করছি না। আপনাকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। জয় বাংলা। ধন্যবাদ মাননীয় সদস্য।